আজকে আমরা এমন একটা গ্লোবাল এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার সময়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি প্যারিস জলবায়ু চুক্তির কথাই বলছি। আচ্ছা, এমন একটা সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি যেটার জন্য পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই কম বেশি দায়ী? জলবায়ু পরিবর্তন কিন্তু ঠিক এমনই এক বিশাল চ্যালেঞ্জ। তো এরকম একটা বিশ্বজোড়া সমস্যার জন্য তো একটা সাধারণ প্ল্যান হলে চলবে না, তাই না? দরকার একদম নতুন ধরনের একটা গ্লোবাল পরিকল্পনা। আর ঠিক সেই পরিকল্পনাটারই নাম হল প্যারিস জলবায়ু চুক্তি। তাহলে চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। এই যে প্যারিস চুক্তি, এর আসল ব্লুপ্রিন্টটা কি? এটা ঠিক কী জিনিস? প্যারিস চুক্তি হল সহজ কথায় ২০১৫ সালে সই হওয়া একটা ঐতিহাসিক গ্লোবাল ডিল। এটা কিন্তু জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক মানে ইউএনএফসিসি এর অধীনেই তৈরি হয়েছিল। এর সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? এটা এমন একটা এগ্রিমেন্ট যেখানে প্রত্যেকটা দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের মতো করে অ্যাকশন নেওয়ার কথা দিয়েছে। প্যারিস চুক্তিকে ঠিকভাবে বুঝতে হলে এর আগের যে এগ্রিমেন্টটা ছিল, মানে কিয়োটো প্রোটোকল, সেটার সাথে একটু তুলনা করতে হবে। কিয়োটো ছিল বলতে পারেন টপ ডাউন অ্যাপ্রোচের, মানে ওপর থেকে কয়েকটা দেশের ওপর কড়া টার্গেট চাপিয়ে দেওয়া হতো। কিন্তু প্যারিস চুক্তি ঠিক তার উল্টো। এটা হলো বটম আপ। এখানে প্রত্যেক দেশ নিজেই নিজের লক্ষ্য ঠিক করে। আর ঠিক এই কারণেই, মানে এই ফ্লেক্সিবিলিটির জন্যই প্রায় সব দেশই এতে যোগ দিতে রাজি হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু দারুণ। আর এই পুরো চুক্তির একেবারে হার্টে আছে একটা ম্যাজিক নাম্বার। লক্ষ্যটা হল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশ নিচে রাখা। আর শুধু তাই না, চেষ্টা করতে হবে যেন সেটা 1.5 ডিগ্রির মধ্যেই আটকে থাকে। এই সংখ্যা দুটো কিন্তু পুরো চুক্তির মূল চালিকা শক্তি। তো প্ল্যানটা তো দারুণ, কিন্তু এত বড় একটা পরিকল্পনা বাস্তবে কাজ করে কিভাবে? এর পেছনে একটা 3 পার্ট ইঞ্জিন আছে বলতে পারেন। চলুন দেখি সেই 3টা পার্ট কি কি। প্রথম পিলারটা হলো মিটিগেশন। এর মানে খুব সহজ, গ্রিনহাউস গ্যাস এমিশন কমানোর জন্য যা যা করা দরকার তাই করা। সহজ করে ভাবলে জলবায়ু পরিবর্তনের যে গাড়িটা ছুটে চলেছে সেটার উপর ব্রেক কষার মতো একটা ব্যাপার। এরপর আসছে দ্বিতীয় পিলার, অ্যাডাপ্টেশন। দেখুন, জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব তো অলরেডি শুরু হয়ে গেছে, তাই না? সেগুলোকে তো আর এড়ানো যাবে না। তো অ্যাডাপ্টেশন মানে হলো সেই সব প্রভাব মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করা, অনেকটা ঝড়ের আগে নিজেদের রক্ষার জন্য একটা মজবুত ঢাল তৈরি করে ফেলার মতো। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ পিলারটা হলো ক্লাইমেট ফাইন্যান্স। সোজা কথায় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে টাকা দিয়ে সাহায্য করবে যাতে তারাও ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়তে পারে। কারণটা খুব পরিষ্কার, সবার একসাথে কাজ করতে হবে এবং এর মধ্যে একটা ন্যায্যতার ব্যাপারও আছে। তো এই যে 3টা পিলার, মিটিগেশন, অ্যাডাপ্টেশন আর ফাইন্যান্স, এই পুরো ইঞ্জিনটাকে চালায় কোন জিনিসটা? সেটারই নাম হলো ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস, বা সংক্ষেপে আমরা এটাকে বলি এনডিসি। এই এনডিসি জিনিসটাই কিন্তু প্যারিস চুক্তির সেই বটম আপ অ্যাপ্রোচের একেবারে কোর। ব্যাপারটা একটা সাইকেলের মতো। ১. প্রত্যেকটা দেশ নিজের ক্লাইমেট টার্গেট ঠিক করবে। ২. সেই প্ল্যানটা তারা জমা দেবে। আর ৩. তারা কি কাজ করছে, কতটা এগোচ্ছে, সেই রিপোর্টটাও সবাইকে জানাতে হবে। এটা একদম প্রত্যেক দেশের নিজের ক্লাইমেট হোমওয়ার্ক তৈরি করে জমা দেওয়ার মতো। ইন্টারেস্টিং না? তো কাগজে কলমে তো সবকিছু দারুণ লাগছে, কিন্তু আসল ছবিটা কি? চলুন এবার একটু প্রতিজ্ঞা আর বাস্তবতার দিকে তাকাই। একটা ব্যালেন্সড ভিউ নেওয়া যাক। দেখুন, এই চুক্তির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ফ্লেক্সিবিলিটি, যার জন্য প্রায় সবাই যোগ দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এটাই আবার এর সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। কিভাবে? কারণ এই টার্গেটগুলো আইনত বাধ্যতামূলক না, তাই একটা অ্যাম্বিশন গ্যাপের ঝুঁকি থেকেই যায়। মানে দেশগুলো যা যা করার কথা দিচ্ছে সেটা হয়তো ক্লাইমেট চেঞ্জ আটকানোর জন্য যথেষ্টই না। এর সাথে ফিন্যান্স ডেলিভারির সমস্যা তো আছেই। বেশ, আমরা মূল বিষয়গুলো জেনে গেছি। এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এই তথ্যগুলো কিভাবে আমরা ব্রেনে একেবারে লক করে ফেলব। চলুন এবার স্মার্ট রিকল ট্রেনিং শুরু করা যাক। প্রথম কুইক রিকল, বলুন তো মূল তাপমাত্রার লক্ষ্যটা কী ছিল? মনে করার চেষ্টা করুন। হ্যাঁ, ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে, আর টার্গেট ১.৫ ডিগ্রি। ওকে, পরেরটা, দেশগুলো যে নিজেদের প্ল্যান জমা দেয় সেটার নাম কি? 3টে শব্দ, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস, সংক্ষেপে এনডিসি। একদম ঠিক। আর লাস্ট কুইক রিকল, এই চুক্তির কোর ফিলসফিটা কি? 2টো শব্দ, ফ্লেক্সিবিলিটি আর ইউনিভার্সাল পার্টিসিপেশন, অর্থাৎ নমনীয়তা আর সবার অংশগ্রহণ। মনে থাকবে তো? স্মার্ট রিকল তো হলো। এবার এক্সাম মাস্টারির পালা। পরীক্ষাতে বা ইন্টারভিউতে কিছু কমন ট্র্যাপ থাকে যেখানে সবাই ভুল করে। চলুন সেই ভুলগুলো আমরা এক্ষুনি শুধরে নিই। প্রথম ভুল,
সবাই ভাবে এটা সব দেশের জন্য একই টার্গেট ঠিক করে দেয়, একদমই না। আসল সত্যিটা হলো এটা দেশভিত্তিক এনডিসি ব্যবহার করে। দ্বিতীয় ভুল, এটা নাকি আইন করে কার্বন কমানো বাধ্যতামূলক করে, এটাও ভুল। সত্যিটা হলো এটা রাজনৈতিক ইচ্ছার উপর চলে, আইনি বাধ্যবাধকতা নেই। আর ৩ নম্বর ভুল, এটা নাকি শুধু কার্বন কমানো নিয়েই কাজ করে, না, এটা মিটিগেশন, অ্যাডাপ্টেশন আর ফাইন্যান্স এই তিনটার মধ্যেই ব্যালেন্স করে। সব কিছু তো হলো, এবার ফাইনাল মেমোরি লক। চলুন পুরো বিষয়টার একটা মেন্টাল ম্যাপ তৈরি করে ফেলি, যাতে আর কখনোই ভুল না হয়। এই লজিক ফ্লোটা একবার দেখুন। গল্পটা খুব সহজ। প্রথমে এমিশন বাড়ছে, তার ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, আর উষ্ণতা বাড়ার ফলে গ্লোবাল রিস্ক বা ঝুঁকিও বাড়ছে। প্যারিস ফ্রেমওয়ার্ক ঠিক এই জায়গাতেই কাজ করে। এটা এই ঝুঁকি কমানোর জন্য সারা পৃথিবীর অ্যাকশনগুলোকে একসুরে বাঁধার চেষ্টা করে। এই চেনটা মনে রাখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে যদি পুরো আলোচনাটাকে একটা লাইনে বলতে হয়, যেটা আপনাকে সবকিছু মনে করিয়ে দেবে, তাহলে সেটা হলো প্যারিস চুক্তি সম্মতি আদায়ে বাধ্য করে না, বরং উচ্চাকাঙ্ক্ষাকে সমন্বয় করে। এই একটা লাইনে কিন্তু পুরো চুক্তির আসল চরিত্রটা বলে দেয়।